This channel does not promote any violence, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational and information purpose only. দীপ্তিমান বাবু, এইখানে একটা বড় প্রশ্ন যে এই যে জায়গাটা একটা সিরিয়া হওয়ার চান, যেভাবে জামাতের ডাক্তার শফিকুর রহমান বা কিছুদিন আগে মামুনুল হক এই যেভাবে বক্তব্য তারা রাখছেন এবং তার সাথে জেল থেকে ছাড়া পাওয়া যারা, মানে একেবারে যে উন্মত্ত আচরণ দেখা যাচ্ছে বিভিন্ন জায়গায়, মব জাস্টিস যে শীর্ষ মাত্রায় গিয়ে পৌঁছেছে, এরকম একটা জায়গা থেকে দাঁড়িয়ে একটা পাল্টা প্রত্যাঘাতের মতো জায়গায় কেউ নেই। জনগণ নিরস্ত্র, মানে ধরুন কিছু ছাত্র ইউনিয়নের পক্ষ থেকে লাকি আক্তার এই যে একটা 7 বছরের শিশুকন্যার যে নারকীয় নৃশংস ধর্ষণের প্রতিবাদে একটা মিছিল, সেটা পর্যন্ত সিপিবি পাল্টা মানে অফিস দখল হবে এইভাবে আটকে দেওয়া হয়েছে। এইরকম একটা অবস্থা বাংলাদেশে, সেখানে কোনো রকম শক্তি দাঁড় করাতে পারছে না, মানে রেজিস্ট্যান্স যেটা, এরা মুখোমুখি হয়ে রয়েছে ভারতের দিকে। ভারতও তার একটা নির্দিষ্ট পলিসি নিয়ে মানে চলছে। সেখান থেকে দাঁড়িয়ে ওয়াকারুজ্জামানকে কোনো একটা কিছু জায়গা থেকে দাঁড়িয়ে এই ব্যালেন্সিংয়ের খেলা থেকে বেরিয়ে এসে তিনি কি কিছু একটা ঘটাতে চাইছেন, এরকম কেউ কেউ বলতে চাইছেন? গত 5 থেকে 8 তারিখের মধ্যে বাংলাদেশের যে বিভিন্ন স্তরগুলো আছে, মানে আভ্যন্তরীণ ক্ষেত্রে, যেরকম তার প্রথম স্তর যদি বলেন তাহলে ওদের যেটাকে বলে ওই যে কি আনসার বাহিনী, পুলিশ, তারপরে বিজিবি, র্যাব এবং সামরিক যে এই প্রথম দুটো স্তর সম্পূর্ণ, মানে প্রথম 3টে স্তর বিলীন হয়ে গেছে। আনসার, পুলিশ এবং র্যাব অলমোস্ট আছে, বিজিবি এবং আর্মি। এবার তাদের সংখ্যাটা খুব কম, এই ফোর্স দিয়ে এইটাকে কন্ট্রোল করাটা একটু সমস্যা আছে। একলা ওয়াকারুজ্জামান সেটা পারবেন না। সেই জন্যই আমি আপনাকে আরেকবার বললাম যে এই বার্তাটা পাকিস্তানে যে গন্ডগোলটা হচ্ছে তার মধ্য দিয়ে যারা আইএসআই এর নির্ভরশীলতাতে বাংলাদেশে এই গন্ডগোলটা করছিল, যারা 71কে অস্বীকার করছিল, তাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেওয়া হচ্ছে যে যদি কোনো কারণে শান্তি সেনা, ইউএনওর শান্তি সেনা যদি ভাই তোমার এখানে ঢোকে, তুমি কোথায় আশ্রয় নেবে? প্রথম কথা, শেখ হাসিনা তো ভারতবর্ষে আশ্রয় নিয়েছে, বাকিরা কোথায় আশ্রয় নেবে? এটা গেল প্রথম। আর বাংলাদেশ সিরিয়া হওয়ার সম্ভাবনাটা খুব কম। তার কারণ সিরিয়া যা হয়েছে যারা, তার পেছনে অনেকগুলো শক্তি ছিল যারা পয়সা দিয়েছে। এখানে প্রথম পয়সা দেওয়ার শক্তি, প্রথম বলবো না, এক এবং একমাত্র শক্তি, সেটা হচ্ছে চীন। কারণ পাকিস্তানের কাছে টাকা নেই, চীনের কাছ থেকে এসেই তারা সেই টাকাটা দিতে পারবে। তো মোদ্দা কথা হচ্ছে যদি সেই টাকাটুকুকে আটকানো যায় তাহলে পরে বাংলাদেশ সিরিয়া হওয়ার সম্ভাবনা নেই। আর সেই কারণেই বালুচিস্তানের গোয়াদার বন্দরকে আটকে রাখা বা ঝামেলা হওয়া, এইটা একটা খুব গুরুত্বপূর্ণ অংশ। এক, দুই, আরেকটা বলছি ওই প্রসঙ্গেই আমি আসছি আপনার কাছে। এই প্রসঙ্গে আমি একটা করছি যে এখানে একমাত্র একটা আশা আসবে যে যদি বাংলাদেশে কোনোদিন গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা ফিরে আসে, সেখানে কিন্তু আওয়ামী লীগের একটা অবস্থান থাকবেই। কারণ আওয়ামী লীগের বাংলাদেশের যে অবস্থান সেটা কিন্তু একদম শেকড় গেড়ে বসে আছে। আওয়ামী লীগকে কিন্তু এত সহজে বাংলাদেশে তাদের হয়তো বিভিন্ন সময় তাদের আটকাতে পারে, কিন্তু আলটিমেটলি গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠিত হলে বাংলাদেশে আওয়ামী লীগও কিন্তু প্রতিষ্ঠিত হবে। সেটা অন্য কথা, বাট যেদিন হবে সেদিন কিন্তু তাদের হতে হবে। কেননা মনে রাখতে হবে অনেক সমস্যা মানে সৃষ্টি হয়েছে আওয়ামী লীগের জন্য, বাট বাংলাদেশে যতখানি উন্নতি হয়েছে তার পেছনে সবচেয়ে বড় কিন্তু আওয়ামী লীগ একটা রাষ্ট্রের দর্শন দিতে পেরেছে। আমি একমত পার্থদার সাথে যে আওয়ামী লীগকে বাদ দিয়ে বাংলাদেশে কোনো গণতান্ত্রিক প্রক্রিয়া সম্ভব নয়। আই অ্যাবসলিউটলি এগ্রি উইথ দিস ওপিনিয়ন। কিন্তু এখানে যে আর্মির কথা বলা হলো, আমরা ইউজুয়ালি সামরিক শাসনের বিরোধী, কিন্তু এই মুহূর্তে আমি বাংলাদেশের অনেকের সঙ্গে কথা বলি, অনেকে কথা বলে বাংলাদেশের একটা বড় অংশের মানুষ চাইছে সামরিক বাহিনী ক্ষমতা দখল করুক। অদ্ভুত। ওয়াকারুজ্জামানকে দেখে মনে হতে পারে বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক, একজন ডাক্তার, প্রথাগত আর্মির সব গোফল আর্মি যেরকম চিনি ওরকম উনি নন, কিন্তু উনি এখনো পর্যন্ত নিজেকে কেন রেজিস্ট করেছেন তার একটা কারণ আছে। বাংলাদেশ আর্মিও কিন্তু শতধা বিভক্ত। বাংলায় ইতিমধ্যেই যদি খবরগুলো ঠিক হয়ে থাকে, প্রচুর খবর আসছে ওয়াকারুজ্জামানকে সরিয়ে দেওয়ার জন্য চেষ্টা হচ্ছিল এবং যারা চেষ্টা করেছিল অলরেডি তাদের গৃহবন্দী করে ফেলা হয়েছে।
এই খবরগুলো আসছে বাংলাদেশ থেকে। ফলে এগুলো যদি ঠিক হয়ে থাকে, বাংলাদেশ আর্মিকে যদি ওয়াকারুজ্জামান পুরো কন্ট্রোলে আনতে পারেন, এটাও শেখ হাসিনার হয়তো প্রশাসনে একটু ব্যর্থতাই বলবো, যে আর্মির মধ্যে এরকম এলিমেন্ট ঢুকে পড়েছে তিনি লক্ষ্য করেননি কেন? এই সমস্ত কলেজ বিশ্ববিদ্যালয়গুলোতে এই ছাত্র এলিমেন্টগুলো ঢুকে পড়েছে, এগুলোতেই লক্ষ্য করেননি কেন? দেখুন, ভুলটাকে ভুল বলতেই হবে। শেখ হাসিনার যে উন্নতির জন্য বাংলাদেশে যেরকম অসম্ভব রয়েছে, কিন্তু তার প্রশাসনিক নেতৃত্বেরও সমস্যা ছিল। বাংলাদেশের সেনাবাহিনীর সংখ্যাটা মাত্র 90,000 এবং তাদের রিজার্ভ ফোর্স, যেমন আমাদের 13 লক্ষ সেনা, কিন্তু 40 লক্ষ রিজার্ভ ফোর্স। একদম রিজার্ভ ফোর্স নেই, বাংলাদেশের রিজার্ভ ফোর্স নেই। ফলে আর্মিটা এখন প্রয়োজনের তুলনায় সংখ্যায় ছোট লাগছে। আরেকটা ব্যাপার আছে, সেটা হচ্ছে এমনিতে এই যে সমস্ত দেখবেন যারা ওই ছাত্র নেতাগুলো যারা এখন সব কি সব হয়েছে, তারা সমন্বয়ক না কি সব হয়েছে, এই দখল করব, নর্থ ইস্ট দখল করব, এগুলো আর কিছু নয়, রেটরিক। বিকজ দে ডোন্ট নো, বা তারা জেনেও তারা ভারত বাংলাদেশের সামরিক বাহিনীর কোনো তুলনা হয় না। আমি একটু বাংলাদেশকে নিয়ন্ত্রণ করার ভারতের 5 মিনিট লাগবে। মানে এটা দীপ্তিমান বাবু যে জায়গাটায়, দীপ্তিমান বাবু বারবার ওই ফ্রন্টটার দিকে করছেন, কারণ বাংলাদেশের উপর যে এটা রয়েছে ওইটা আরো ডেঞ্জারাস একটা জায়গায় রয়েছে। বালুচিস্তানে শুধু পাকিস্তানের আর্মির কনভয় নয়, তারা আজকে বিবৃতি দিয়েছে যে সিপিইসি প্রকল্পের উপর ক্রমাগত হবে এবং চীনের বিশেষ করে চীনা নাগরিকদের প্রাণ সংশয়ের বিষয়, যেটা হচ্ছে গাদার বন্দর এলাকায়, যেটা তারা চীন পাকিস্তান অর্থনৈতিক করিডোরে, যেখানে $150 মিলিয়ন চীন যেখানে করেছে এবং সেখানে প্রায় 5 লক্ষ নাগরিককে রাখার ব্যবস্থা করছে চীন। ভাবা যায়, মানে পাকিস্তান দেশটাকেই, মানে তার বালুচিস্তান অংশটাকে আরেকজনকে লিজ দিয়ে দিয়েছে, যেভাবে সে দখল করছে। এটা কিন্তু আগামী দিনে বালুচদের কাছে একটা বড় মানে টার্গেট। ভারতের অবস্থান এই ক্ষেত্রে আপনার কি মনে হচ্ছে? যে এখানে তার আগে যেটা বলা, সেটা মনে রাখতে হবে যে ইংরেজরা যখন ভারতবর্ষ শাসন করত, প্রশাসনিকভাবে যখন ভারতবর্ষে তারা শাসন করত, তখনও কিন্তু বালুচিস্তানের ওপর ইংরেজদের মানে সংশয়াতীত প্রাধান্য কিন্তু তারাও প্রতিষ্ঠিত করতে পারেনি। ফলে বালুচদের একটা স্বাধীন চেতা মনোভাব তাদের কিন্তু সব সময় ছিল। ঘটনাটা কি হয়ে গেছে, বালুচিস্তান হচ্ছে পাকিস্তানের সবচেয়ে বড় প্রদেশ, প্রায় 3,47,000 স্কোয়ার কিলোমিটার এরিয়া এবং প্রায় 44% এরিয়া, কিন্তু লোক সংখ্যার দিক থেকে হচ্ছে সবচেয়ে কম, 15 লাখ। আবার সেখানে গ্যাস বলুন, কয়লা বলুন, তামা বলুন, সোনা বলুন, মানে এই ধরনের জিনিস বালুচিস্তানে ভর্তি আছে। সেইখান থেকেই হচ্ছে তাদের বিদ্রোহের সূচনাটা, যে তাদের যতখানি সম্পদ আছে, তাদের বক্তব্য যে না ইংরেজরা না পাকিস্তানের বর্তমান শাসক শ্রেণী কখনো তারা নিজেরা সেইগুলো আহরণ করে নিয়ে গেছে, কিন্তু তার যে অর্থনৈতিক যে ফলাফল সেটাকে তারা মানে বিস্তার করাতে পারেনি আফগানদের মধ্যে। এখানে আর একটা প্রবলেম আছে, যেটা উনি যেটা বলছিলেন যে স্বাধীনতা, যেটা প্রবলেমটা হচ্ছে বালুচিস্তানের স্বাধীন হওয়ার ক্ষেত্রে কি প্রবলেম হচ্ছে যে দক্ষিণ পূর্ব ইরান এবং দক্ষিণ আফগানিস্তান এই দুটো অঞ্চলেও কিন্তু অনেক বালুচ থাকে। সমস্যাটা হয়ে যাচ্ছে কি, ইরানের বা এদের সমর্থন নিয়ে যদি বালুচিস্তান স্বাধীন হয়, তাহলে ইরান এবং আফগানিস্তানের একটা ভয় আছে যে কোনো বছর বাদে তারা এখন হয়তো তারা শান্ত থাকবে, বাট একটা সময় গিয়ে তারাও কিন্তু এই বালুচিস্তানের সঙ্গে যোগ হবে। ফলে ইরান এবং আফগানিস্তানের যে বর্ডার যে অঞ্চল সেটাও কিন্তু ডিস্টার্ব হবে, মানে ফলে তারা কিন্তু অল আউট সাপোর্টে যাবে না। এখানেই স্বাধীনতার পক্ষে বালুচিস্তানের সবচেয়ে বড় সমস্যাটা হয়ে দাঁড়াচ্ছে। এখানে একটা কথা নিঃসন্দেহে বলা যায়, তারা যেভাবে আক্রমণ, যে বিবৃতিটা দিয়েছে, আমার মনে পড়ছে ইরাক যুদ্ধের সময় সাদ্দাম হোসেনের একটা বক্তব্য। সাদ্দাম বলেছিলেন যে 1 সপ্তাহের মধ্যে আমেরিকা হয়তো ইরাককে দখল করে নিতে পারবে, কিন্তু 1 বিন্দু তেল নিয়ে যেতে পারবে না। তার কারণ যে ইনফ্রাস্ট্রাকচার নিয়ে তেলটাকে উত্তোলন করে নিয়ে যাবে, আত্মঘাতী বোমার আঘাতে জর্জরিত করে দিয়েছিল। পরবর্তী ক্ষেত্রে আমেরিকাকে চুল ছিঁড়তে হয়েছিল, বলতে হয়েছিল যে এই যুদ্ধের খরচ কোনোভাবেই তারা করতে পারলো না। চীন এখানে ইনভেস্ট করেছে, পাকিস্তান যেভাবে যে আচরণ বালুচিস্তানের অর্থনৈতিক অঞ্চল, এবং শুধু বলছে ভারতের গোটা পাকিস্তানের ন্যারেটিভই হচ্ছে সবকিছুতে ভারতের সাজিশ। এই জায়গা থেকে দাঁড়িয়ে কি বালুচিস্তান কি সত্যি স্বাধীনতার দ্বার প্রান্তে দাঁড়িয়ে আছে, না ইট ইজ টু আর্লি টু সে? আমি এইটুকু বলতে পারি যে বালুচিস্তান এতটাই কাছাকাছি দাঁড়িয়ে আছে যে যেখানে স্বয়ং আমেরিকার স্বার্থ জড়িত
কারণ অলরেডি সিপ্যাকে $70 বিলিয়ন কাছাকাছি সমস্যা আছে, ইনভেস্টমেন্ট আছে। তো সেই ইনভেস্টমেন্টের কারণে এখন এই রকম পরিস্থিতি দাঁড়িয়েছে যে ওই ফিল্ডে না গিয়েও ইরানকে এবং পাকিস্তানকে, চীনকে, আমি আপনাকে বলছি ইরানকে এবং চীনকে দুজনকেই শাস্তি দিতে পারবে একমাত্র বালুচিস্তান। আর সেই ক্ষেত্রে পাকিস্তানের সেনাবাহিনী এতদিন যেভাবে ইসেকে শোষণ করেছে, আমেরিকাকে শোষণ করেছে যুদ্ধের নামে, এই সন্ত্রাসবাদ বিরোধী যুদ্ধের নামে, তো আমেরিকার কাছে অনেক বেটার চয়েস হবে হচ্ছে বালুচিস্তান। এটা পরিষ্কার, আপনারা এটা জেনে রাখুন। এবং সেক্ষেত্রে স্ট্রেংথটা দেখা হচ্ছে, যদি স্ট্রেংথটা প্রপারলি যদি পেয়ে থাকে তাহলে আপনারা নিশ্চিন্ত থাকুন, এক ঢিলে দুটো পাখি মরবে। আর আমাদের যেটা জাতীয় সঙ্গীত আছে, পাঞ্জাব সিন্ধু গুজরাট মারাঠা দ্রাবিড় উৎকল বঙ্গ, তো সিন্ধুটা শুধু বোধহয় বাকি থাকবে, সেটাও সম্ভবত হয়ে যাবে। আমি এর বেশি আর আজকে কিছু বলতে চাইলাম মানে যাই হোক, আপনি এটা বললেন খুবই, মানে এটা যে কোনো ক্ষেত্রে প্রাণীতে অনেককেই করবে, কিন্তু পরিস্থিতি আজকে ডোনাল্ড ট্রাম্প তিনি তো আমরা জানতাম যুদ্ধের বিপক্ষে বা মানে হুতিদের সাথে যুদ্ধের ব্যাপারে আজকে সাইন করে আবার ইরানকেও পাল্টা দিয়ে দিয়েছে এবং একটা সুন্দর জিওপলিটিক্যালি এখন বালুচিস্তান একটা খুব আত্মবিশ্বাস পেয়ে গেছে এবং খুব ভালো জায়গায় রয়েছে। ফলে এইটা ভারতের কাছে তো কেন এরকম একটা স্বপ্নই বা সাকার হবে না, যদি প্রশ্নটা করে যে পাঞ্জাব সিন্ধু মারাঠা। দু তিনটে ঘটনা, এক হচ্ছে হাফিজ সঈদও ইতিমধ্যে আক্রান্ত হয়েছে, এটা শুনলাম আমি। তার এক ভাগ্নে নাম ভাইপো না কি, সেটা উপরে চলে গেছে, 72 হুরে গেছে, চলে গেছে। এবার হাফিজ সঈদ যে কোনো দিন 72 হুর প্রাপ্তি ঘটবে, হতে পারে, কারণ এগুলো আর কিচ্ছু নয়। এগুলো যে ধরনের ভয়ঙ্কর খেলা এরা খেলে, সেই খেলারই পরিণতি, এটা আর কিচ্ছু নয়। এখন সাপুড়ে যেমন সাপের কামড়ে মরে, যেরকম গোটা পাকিস্তান, ওনার কথাটাই নিয়ে বলছি, একদম সাপ নিয়ে খেলতে চেয়েছিল, সেই সাপের কামড়ে মরছে। আপনি দেখবেন গোটা আরবের অধিকাংশ দেশ কিন্তু ইসলামিক ফান্ডামেন্টালিজমকে আপরুট করে দিয়েছে, একদম ওরা প্রশ্রয় দিচ্ছে না। সৌদি আরব থেকে প্রশ্রয় পেতে তারা উপরে ফেলে দিচ্ছে বলে আমরা এসব করতে পারবো না। ওরা সব কটা গিয়ে জমা হচ্ছে পাকিস্তানে, কারণ পাকিস্তানে এই স্টেট একটা রোগ স্টেট টাইপের, যেখানে স্টেট ঠিকঠাক কাজ করে না। 4টে যে বড় বড় প্রভিন্স, তার মধ্যে গোটা পাঞ্জাবি সবকিছু কন্ট্রোল করে, সিন্ধ, বালুত, ওদিকে নর্থ ওয়েস্ট ফ্রন্টিয়ার প্রভিন্স, ওরা প্রচন্ড বিরক্ত এর ওপরে, পাঞ্জাবিদের ওপরে। ফলে পাকিস্তানে অদ্ভুত ব্যাপার রয়েছে, ওখানে আইএসআই তার মতো সরকার চালায়, আর্মি তার মতো চলে, ওখানে যারা রাজনীতিবিদ তারা হচ্ছে সেকেন্ড ক্লাস সিটিজেন, ওরা অদ্ভুত একটা দেশ আর কি। ফলে এইরকম একটা দেশে বালুচরা এতদিন পর একটা শক্তি অর্জন করেছে। দেখুন, বিএলএ তৈরি হয়েছিল বেশ কিছুদিন আগে, যেদিন বিএলএ তৈরি হলো সেদিনই কিন্তু পাকিস্তানের সর্বনাশ ঘটে গেছে, কারণ বিএলএ অনেক ডিটারমিন্ড ফোর্স, তারা একটা আত্মঘাতী বাহিনী রেখেছে, কি আমজাদ গ্যাং না কি একটা করেছে, তারা গিয়ে ফিদায় অ্যাটাক চালায়। এবং সবচেয়ে বড় কথা, বিএলএ চাইছে না ওখানে চীন থাকুক, কারণ চীন আপনি দেখবেন যে কারাকোরাম হাইওয়েটাকে ঢুকিয়ে ওটা ওই বালুচিস্তানে ওপর দিয়ে গদরে নিয়ে গেছে। বালুচরা বলছে ওকে থাকতে দেবো না। এবং এরপরে ওরা যেটা বলেছে, আপনার এখানে আসার সময় আমি পাকিস্তানেরই একজনের একটা পডকাস্ট শুনছিলাম, সেখানে তারাও খুব বলেছে, পাকিস্তানের পার্লামেন্টেই একজন বলেছে যে আরেকটা বাংলাদেশ হতে যাচ্ছে, ফলে ওরা বালুচরা বিদ্রোহীরা পরিষ্কার বলেছে ওই চায়না পাকিস্তান ইকোনমিক করিডোরকে আমরা রাখবো না, ব্রিজ ফ্রিজ সব ওড়াবো। পাকিস্তানের রাষ্ট্র হিসেবে সবচেয়ে সমস্যাটা কোথায় জানেন? পৃথিবীর সব দেশের একটা করে আর্মি আছে, পাকিস্তানে আর্মির একটা দেশ আছে। একদম। আরেকটা কথা, লাস্ট কথাটা বলি শেষ করি, সেটা হচ্ছে কবে স্বাধীন হবে কিছু জানি না, কিন্তু এই বাংলাদেশটা নিয়ে টেনে বলি। বাংলাদেশের অনেকে ওই সমস্ত অশিক্ষিতগুলো পাকিস্তানের স্বপ্ন দেখে, তো ওই বাবার স্বপ্ন দেখলে বাবা নিজেই তো ওপরে 72 হুরের কাছে যেতে চলেছে, এবার নিজের অন্য কোনো স্বপ্ন দেখুক, সব শেষ হতে চলেছে।